এই যে একটা খবর এখানে দেখা যাচ্ছে, একেবারে তরতাজা খবর। খবরটা কি? পয়লা জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা, অর্থাৎ ঢাকা থেকে নারিতা, অর্থাৎ ঢাকা টু জাপান মানে টোকিও ফ্লাইট স্থগিত ঘোষণা। অর্থাৎ এতদিন ধরে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট চালনা করতো কে? বাংলাদেশ বিমান বাংলাদেশ কোথায়? জাপানে। তো এই ডাইরেক্ট ফ্লাইট কি দৈনিক ছিল নাকি সপ্তাহে 2 দিন বা 3 দিন কে জানে, আমি জানি না। বাট এই এখন পয়লা জুলাই থেকে এটা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হচ্ছে। তো চিন্তা করলাম যে এই বিষয়টা তো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা নিয়ে একটা ভিডিও করা যেতেই পারে। তো এই জন্যে এই ভিডিওর অবতারণা আমার বক্তব্য মতে বা আমার অভিমত অনুযায়ী আসলে এতদিন যে চালু ছিল আর কবেই বা চালু করছে আমি জানি না, বাট যেদিনই চালু করে থাক, এটা যদি 2-1 বছর চালু হয়ে থাকে তাহলে এখানে যে বিশাল পরিমাণ লোকসান দিয়েছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখানে কিন্তু কোনো লাভ টাভ তো দূরের কথা, বহু লোকসান দিয়েছে। এবং এই ধরনের ডাইরেক্ট ফ্লাইট অনেক আগেই কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন বন্ধ হয় নাই কে জানে। কেন এই কথাগুলো বললাম জানেন? মনের দুঃখে। বিষয়টা হচ্ছে যে ধরেন যে নর্মালি হচ্ছে কি, বাংলাদেশ থেকে এখন আপনি জাপানে যাবেন, রাইট? মানে জাপান তো একটা উন্নত দেশ, অত্যন্ত ধনী দেশ, তাই না? তো মানে এই ধরনের ফ্লাইট, যে কোনো বাণিজ্যিক ফ্লাইট, এগুলো আসলে নির্ভর করে ওইখানে কি পরিমাণ যাত্রী বেসিক্যালি শুধুমাত্র বেড়াতে যায়। চিন্তা করে দেখেন যে শুধুমাত্র বেড়াতে যায় এই ধরনের লোকজন যদি বেশি থাকে তাহলেই একটা বাণিজ্যিক রুট লাভজনক হয়। কিন্তু যদি শুধুই মাত্র মনে করেন যে ব্যবসায়িক কাজ অথবা অফিসিয়াল কাজ অথবা ছাত্র, শুধুমাত্র প্যাসেঞ্জার যদি এরাই হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক এই ধরনের রুটে লাভ তো দূরের কথা, বিপুল পরিমাণে লস হবে। কারণ এখানে যে বিমান চালনা করা হয় ধরেন যে তাতে 250 সিট আছে। তো সপ্তাহে যদি আপনি 2টা বা 3টে ফ্লাইটও বাংলাদেশ থেকে চালু করেন তাহলে এই 250 জনের মধ্যে মিনিমাম আপনার 70-80% থাকতে হবে স্রেফ ভ্রমণকারী, যারা বিনোদন ভ্রমণে যাচ্ছে। তাহলে ঠিক আছে, এবং তাহলেই কিন্তু এই পুরা সিট বুক থাকবে এবং সেক্ষেত্রে লস হবে না। কিন্তু এখন যদি ভ্রমণকারী যদি না থাকে, জাস্ট বেড়াতে যাওয়া, যেমন বাংলাদেশ থেকে সাম্প্রতিককালে বেশ বিপুল পরিমাণ মানুষ, অর্থাৎ বেশ উল্লেখযোগ্য সংখ্যক, তারা থাইল্যান্ডে, ওই ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপরে মালয়েশিয়া ইত্যাদি দেশে কিন্তু ভ্রমণ করতে যায়। এই সংখ্যাটা বেড়ে গেছে কারণ ওই যে ভারতে যাওয়া তো এখন নিষিদ্ধ, তাই না? ভারত ভিসা দেয় না। তো এখন অর্থাৎ মানুষজন বিকল্প এই সমস্ত দেশে যাচ্ছে। তো এই মতো অবস্থায় কিন্তু একটা এয়ারলাইন কিন্তু লাভজনক হবে। কিন্তু এই ধরনের যদি ভ্রমণকারী না থাকে, শুধুমাত্র ওই যে ব্যবসায়ী যারা, সরকারি কর্মকর্তা যারা বা ছাত্রী যারা যাবে তাদের উপরে ভিত্তি করে এই ঢাকা টু নারিতা এই রুট তো কোনো মতে লাভজনক তো দূরের কথা, বিশাল পরিমাণে ক্ষতি হবে। কেন? এইবার আসল কথায় আসেন, জাপানে তাহলে কি মানুষ ভ্রমণ করতে কম যায় অথবা যাইতে চায় না এরকম নাকি? মোটেও তা না। আসলে বাংলাদেশে লাখো কোটি মানুষ সুযোগ পাইলে তারা জাপানে ঠিকই বেড়াতে যাইতো, ক্লিয়ার? অনেকে টাকা পয়সা আছে, তারা বেড়াতে যাইতো। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে জাপান তো সবাইকে ভিসা দেয় না। একেবারে দেখা যায় যে এমন লোকজন আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরছে টুরছে, এই ধরনের লোকজন যদি বেড়ানোর কথা বলে যে আমি জাপান যাবো, হয়তো সে ভিসা পায়। আর হয়তো ব্যবসায়িক কাজে যারা যায়, যারা রেপুটেড ব্যবসায়ী, বিভিন্ন মাল কেনা বেচা করবে জাপান থেকে, হ্যাঁ, তারাও ভিসা পাবে। আর সরকারি সফর যেগুলো থাকবে, অফিসিয়াল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে সমস্ত প্রোগ্রাম থাকবে সেখানে তো তারা থাকবে। আর ছাত্রছাত্রী যেগুলো আছে তারা পড়তে যাচ্ছে, তারা ভিসা পাবে, তাই না? কিন্তু এইগুলো দিয়ে আপনি একটা ফ্লাইটের, ওই যে বললাম না যে 250 যদি প্যাসেঞ্জার হয়, তার মধ্যে এই যে ক্যাটাগরিগুলো বললাম, এই ক্যাটাগরির প্যাসেঞ্জার হবে 20 থেকে 25, নাইলে 30-50 জনই ধরেন। বাট বাকি 200 সিট কারা পূরণ করবে? যারা স্রেফ বেড়াতে যাবে বিনোদনের জন্য, তাই না? কিন্তু বাংলাদেশিদেরকে তো যখন ভিসা দেয় না। 100 জন যদি ভ্রমণকারী
যদি বলে যে আমরা বেড়াতে যাবো জাপানে, 100 জন দরখাস্ত করলো ভিসার জন্য, দেখা যাবে যে 5 জন অথবা হায়েস্ট 10 জন হয়তো ভিসা পেতে পারে, অর্থাৎ ভিসা পাওয়ার ক্যাটাগরিতে তারা পড়ে। আর বাকি 90 জনের ব্যাপার কি? এগুলো হলো স্রেফ আদম, একেবারে ক্লিয়ার কাট কথা ভাই, আপনারা শুনে হাসতে পারেন, বাট এটাই বাস্তবতা। বাকি 90 জন কোনো মতে একটা ভিসা যদি পায়, তাহলে এই যে জাপানে যাবে আর ফিরবে না, ওখানে অবৈধ থাকবে, অবৈধভাবে কাজকাম করার ধান্দাবান্দা করবে এবং আর ফেরত আসবে না। বোঝা গেছে? এবং তার ফলে কি, 250 প্যাসেঞ্জার নিয়ে এই ফ্লাইটটা গেল, ভালো কথা, কিন্তু ফেরত আসবে কি? ফেরত আসবে কিন্তু ওই 250 তো দূরের কথা, 50 বা 60 জন, এর বেশি কিন্তু আর ফেরত আসবে না। ক্লিয়ার? তাহলে বাকি পুরা বিমানটা কি ফাঁকা থাকবে না? এখন আপনারা হয়তো বলবেন, এই জাপান যখন গেছিল তখন আপ ডাউন রাউন্ড টিকিট তো করছিল, তা তো করছিল, বুঝলাম, কিন্তু বিমানটা যখন ফেরত আসবে না, ওর মধ্যে যে টিফিন, খাবার দাবার, এটা ওটা অনেক কিছু আছে না, এগুলো তো ঠিকই প্রস্তুত করে নিতে হয়, তাই না? অর্থাৎ লোক যে কম আসবে ওর উপরে ভিত্তি করে যে কম খাবার বা টিফিন নাস্তা এগুলো করবে তা তো না। আর তাছাড়া কথা হচ্ছে যে একটা পর্যায়ে যখন ভিসা মোটেই দিতে থাকবে না, তখন তো আসলে টিকিটই কাটবে না, মানে যাবে এবং আসবে, প্যাসেঞ্জার কোথায়? অর্থাৎ অন্য কথায়, এই যে ঢাকা নারিতা রুটে না, আমি নিশ্চিত এখানে 50% সিটও পূরণ হয় না, সম্ভবত 25 থেকে 30% হতে পারে। ফলাফল বন্ধ করে দিতে হবে, তাই না? দেখেন, এটার খবর কিন্তু আমি জাস্ট খবরটার শিরোনামটা আমি দেখলাম এই ইউটিউবে, কিন্তু এটার টোটাল খবর কী কারণে এটা বন্ধ হচ্ছে তো সেইগুলো আমি শুনি নাই, বাট কী কারণে বন্ধ হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে হওয়ার, আমি কিন্তু বলে দিলাম। এবং বর্তমানে এই যে ঢাকা টু এই যে টরন্টো ফ্লাইট আছে না, সপ্তাহে বোধহয় 2 দিন না 3 দিন আছে, তো এই ফ্লাইট কত 1 বছরের উপরে চালু আছে। আমি জানি না এখন চালু না বন্ধ, আমি জানি না, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই অত্যাধিক। কেন জানেন? যদি এখনও চালু থাকে, আমি আসলে নিশ্চিত জানি না যে এখনও চালু আছে কিনা, তবে এইটাও যে খুব বেশি দিন চলবে আমার তো মনে হয় না। কেন জানেন? কারণ আমি নিজেই সাক্ষী। আমি কিন্তু আজকে থেকে 1.5 বছর আগে ওই বাংলাদেশ থেকে আমি এই কানাডায় আসছি, তখন দেখি পুরা বিমান যাত্রী ভর্তি। তারপরে 20-25 দিন পরে আমি যখন আবার ফেরত যাই, তখন দেখি কি সবে ধর নীলমণির 60 থেকে 70 জন প্যাসেঞ্জার। অথচ ওই বিমানটা হলো ওই বিমানটা হলো ওই যে ড্রিম লাইনার 787, ওই যে বোয়িং ড্রিম লাইনার যে বিমান, তো ওতে প্রায় কত 340 থেকে 50টা সিট। চিন্তা করে দেখেন যে যার সময় ফুল ভর্তি, আসার সময় দেখি 50-60 জন মাত্র। এবার বুঝতে পারছেন, পুরা বিমান ফাঁকা। তো ঘটনা ওই যে ফেরত আসার দিন ওখানে কি আসলে টিকিট কি কাটে নাই? কাটছিল। ওই যে যারা নাকি ওই কানাডা গেছে না, সবাই কিন্তু রিটার্ন টিকিট কাটা ছিল, কিন্তু ফেরত আসেনি। বোঝা গেছে? ফলাফল ওই গত বছরেরও ওই 23 সালের দিকে মোটামুটি একটু ভালোই ভিসা টিসা দিত বাংলাদেশের পাবলিকরে, তখন কিন্তু এই ঘটনা ঘটছে, বুঝছেন? এরপরে এই গত 24 সাল থেকে, মাঝামাঝির পর থেকে ভিসা রেশিও কমতে কমতে এখন সম্ভবত আমার যা ধারণা, ওই ভ্রমণকারী যদি 100 জন যদি ভিসার অ্যাপ্লিকেশন করে, আমার মনে হয় যে 5-6 জন বড় জোর পায়। হার্ডলি যদি খুব বেশি যায় তাহলে 10 জন, এর বাইরে ভিসা পায় না। তো ভাই, এত কম প্যাসেঞ্জার নিয়ে কিভাবে এই ফ্লাইট চালু থাকবে এত লং রুটের? বলেন তো, চালু থাকবে না তো। প্রথম প্যাসেঞ্জার পাইছিল, ফুল টাকা পাওয়া গেছে, কিন্তু এখন আর ফুল প্যাসেঞ্জারের সিট পাবে না। মানে ফুল সিট অর্থাৎ 340টা বা 50টা যে সিট আছে না, দেখা যাবে যে 100 থেকে 150 হার্ডলি, আমি জানি না, 150 বেশি পূরণ হওয়ার কথা না, আর বাকিগুলো ফাঁকা থাকে। তো এখন আপনি 150 সিট আপনি করলেন, 200 সিটই ফাঁকা বা 150 সিট ফাঁকা, তো তাহলে এত লং রুটের বিমানে তাহলে কি পুষবে? তাহলে কি বন্ধ করে দিতে হবে, তাই না? অর্থাৎ বাংলাদেশের মানুষের খাসলতের কারণেই এই ঘটনাটা ঘটছে। যে কোনো একটা উন্নত দেশে যদি একটু ভিসা টিসা দেয়, ব্যাস বাঙালি ঝাঁপিয়ে পড়ে, তখন আর বাংলাদেশে সে থাকতে না, সে কী করবে? ইহুদি নাসারা কাফেরদের দেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে যাবে। বাংলাদেশে দেখবেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া,
তারপরে ইউরোপের দেশে এই জাপান বা কোরিয়া, যার জন্য বাংলাদেশের মানুষ পাগল, মুমিন মুসলমান, বুঝছেন, যার জন্য পাগল। তখন ইহুদিন আসারা কাফেরদের দেশে যার জন্য এরা ভয়ঙ্কর রকমভাবে পাগল থাকে, উন্মাদ হয়ে যায়। দুঃখজনক ব্যাপার হলো এদেরকে ওই সমস্ত দেশে থাকলেও কিছু বলতো না। আচ্ছা ঠিক আছে, তাদের দেশের লোকজনও দরকার আছে, কাজের লোকেরও তো প্রয়োজন, তাই না? তো আসছে, অসুবিধা কি, গাটের খরচ করেই তো আসছে, তো থাক। ও বাবা, কয়দিন পরে এদের স্যাগাল দেয় এদের ধর্মকর্ম, বুঝছেন, হালাল খোঁজে, মসজিদ খোঁজে, কাজে গেলে কাজ ফাঁকি দিয়ে ওই ঠিক নামাজের টাইমে কাজে ফাঁকি দিয়ে ঠিকই নামাজ পড়ার দিকে চলে যাবে। আরে বাবা, তুই তো ধর্মকর্ম করার জন্য তো কানাডা আমেরিকায় যাস নাই বা ইউরোপে যাস নাই, কি গেছিস? তুই তো ধর্মকর্ম দিয়ে বাংলাদেশটাকে ভাগাড়ে পরিণত করে তারপরে ভালো জীবনযাপন করার আশাই তো গেছিস, তাই না? তো গিয়ে তুই যে আদর্শ দিয়ে তোর দেশে ভাগাড়ে বানালি, ভাগাড়ে পরিণত করলি, দোজকে পরিণত করলি, তুই একই জিনিস ওই দেশে যে যখন চালু করলি বা করার ধান্দা করিস, তখন ওই দেশের লোকজন প্রথমে হয়তো পাত্তা দিত না। আজকে থেকে আরও বেশ কিছু বছর আগে এগুলো নিয়ে মাথা ঘামাতো না, বলে ধরে এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন তো এই পশ্চিমের দেশগুলো তো মাথা ঘামায়, এবং ওরা কাউকে নামাজ পড়তে দেখলে, কারো দাড়ি দেখলে, কারো মাথা ডুবি দেখলে, আলখাল্লা দেখলে তারা মনে করে এটা জঙ্গি। পরিস্থিতি কিন্তু এরকম। তো তাই যদি হয় তাহলে এই বাংলাদেশের মানুষদেরকে ভিসা কেন দিবে বলেন? কেন ভিসা দিবে? আবার দেখি যখন অবৈধ লোকজন ধরে এই যে আমেরিকা বা অস্ট্রেলিয়া অথবা এই যে ইউরোপীয় দেশগুলো বা এই যে কানাডা যখন এদেরকে ফেরত পাঠায়, তখন বাংলাদেশের লোকজন বলে যে ওরা অমানবিক আচরণ করছে। ওটা তুই গেছিস কেন? তোর কি দাঁত করে নিয়ে গেছে? তুই ওই জায়গায় গেছিস বেড়াতে যাওয়ার কথা বলে গেছিস, তাই না? গিয়ে তারপরে অ্যাসাইলাম সিক করিস যে বাংলাদেশে আমার জীবন বিপন্ন। আরে বেটা, তুই নিজেই তো কত মানুষের জীবন বিপন্ন করছ বাংলাদেশে। তারপর ওইখানে যে মিথ্যা কাহিনী বলস যে আমার জীবন বিপন্ন, ফাত্রামি করো। আবার তারপরে যদি ওই দেশের সরকার ধরে নিয়ে ফেরত পাঠায়, তখন মানবিক অধিকার লঙ্ঘন হয় না? তুমি নিজেই তো অন্য মানুষের মানবিক অধিকারকে পাত্তা দাও নাকি? দাও। নিজেই যে জিনিসটা চর্চা করো না, সেই জিনিসটা যে ওই সমস্ত দেশে গিয়ে এই কানাডাতে এসে, আমেরিকাতে এসে সেটা দাবি করো, কি মস্কারি? এতদিন তোমাদেরকে মূল্যায়ন করা হতো, তোমাদেরকে মানবিক অধিকারের ব্যাপারে ঠিকই মূল্যায়ন করা হতো, কিন্তু তোমরা তো অ্যাবিউজ করছো। দেখেন, বাংলাদেশে যে লোকটা ভয়ঙ্কর রকমভাবে মৌলবাদী চরিত্রের, হয়তো দেখা যাবে যে কোনো হয়তো উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য, সে কোনো কায়দা করে হয়তো আমেরিকা বা কানাডার ভিসা এখন পেয়ে গেল। সে এইবার ওই দেশে যে মানে অ্যাসাইলাম নিবে কি বলে জানেন? বাংলাদেশে আমার জীবন বিপন্ন, ওখানে উগ্রবাদীরা আমার উপরে হামলা চালিয়েছে, হ্যান করছে, ত্যান করছে। ঘটনা হচ্ছে নিজেই বহু লোকের উপরে হামলা করছে বাংলাদেশে। ওইখানে গিয়ে সে বলতেছে এই কথা, এবং ওইখানে গিয়ে সে আধুনিক হয় নাকি, উদার হয় নাকি, বা ওয়েস্টার্ন কালচারের সাথে কি অ্যাডাপ্ট করে নিজেকে? না, তা করে না। ওই 2 দিন পরেই মসজিদ খোঁজে, 2 দিন পরেই হালাল খোঁজে। এবং তার চাইতে বড় ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? যখন মসজিদে যায় এবং ওইখানে সেটেল ডাউন করে, তখন মসজিদে বসে ওই দেশে কীভাবে সারিয়া প্রতিষ্ঠা করতে হবে, ওই দেশে কীভাবে মানুষকে মোটিভেট করতে হবে এবং বাংলাদেশের মতো ভাগাড় বানাতে হবে, এই ধান্দা ওখানে শুরু করে দেয়। তো এইবার আপনারা বুঝতে পারছেন যে ঠিক এই সমস্ত বিষয়গুলো এখন এরা জেনে গেছে, জানার পরে হচ্ছে ভিসার রেশিও দিয়েছে কমিয়ে। অর্থাৎ এখন এই সমস্ত লং রুটে এই যে বিমান, এর তো চলার কথা না রে ভাই। যেখানে একটা ডিম লাইনারে 340-50টা সিট, তাই না? তো সবে ধন নীলমণি যদি 100টা সিটও বুক হয়, তো বাকি 250 সিট খালি নিয়ে কয়দিন সাবসিডি দিয়ে বা লোকসান দিয়ে মানে রুটটা রক্ষা করা যায় না। তো আমি জানি না ঢাকা ওই টরন্টো রুটের বিমান এখনও চলে কিনা, তবে না চলার কথা। যদি এখনও টিম করে চলে, তা আগামী 2-1 মাসের মধ্যে বন্ধ হবে। আমি আপনাদের ভবিষ্যৎবাণী করলাম। ধন্যবাদ।